আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ক্লাস 7-এর জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। এই টপিকটার উপরে আজকে সেকেন্ড ক্লাস ইউনিট 2। ইউনিট 1-এ আমরা কিছুটা আলোচনা করেছি। যারা ক্লাসটা এখনও দেখোনি ইউনিট 1-এর, তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবে। ইউনিট 1-এ আমরা যে জায়গায় শেষ করেছিলাম, শেষ পর্যন্ত দেখলাম জেসি বোস প্রেসিডেন্সি কলেজে প্রফেসর হিসাবে যোগদান করেন, কিন্তু তেনাকে তাদের ইউরোপিয়ান যে কলিগ তাদের তুলনায় কম বেতন দেওয়ায় তিনি উইদাউট বেতনেই চাকরি করতে শুরু করেন, কোনো বেতন বা স্যালারি নিতেন না। শেষ পর্যন্ত তাকে একটি পার্মানেন্ট জব দেন। এটা আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম। আজকে তারপর থেকেই জানবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাক আজকের পার্ট ইউনিট 2। লেটস কন্টিনিউ, শুরু করা যাক। কথাগুলো মন দিয়ে শুনবে এবং ডিসপ্লের দিকে লক্ষ্য রাখবে, প্রয়োজনে বইটা খুলে রাখতে পারো। Bose had invented several sensitive instrument. Bose had several sensitive instrument. আমরা সেন্সিটিভ কি অর্থে ব্যবহার করছি? able to measure very small changes. সেন্সিটিভ বলতে এমন একটা ক্ষমতা যেটার দ্বারা অল্প পরিবর্তন বা অল্প চেঞ্জেস মাপ করা যায়। সেন্সিটিভ বলতে অল্প পরিবর্তন যে যন্ত্রের সাহায্যে মাপ করা যায়, তাই বলছে সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ বোস অনেক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কিছু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আবিষ্কার করেছিলেন যার দ্বারা অল্প পার্থক্য পরিমাপ করা যায়। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। তার মধ্যে একটি ছিল ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটি ব্যবহার করা হতো গাছের বৃদ্ধির হার পরিমাপ করার জন্য। অনেক সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু তার মধ্যে একটা আমরা দেখলাম ক্রেস্কোগ্রাফ, যেটি ব্যবহার করা হতো গাছের বৃদ্ধির হার। গাছ কতটা বৃদ্ধি হয়েছে তার হারটা পরিমাপ করার জন্য ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হতো। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্ট বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। তার অভিজ্ঞতার মাধ্যমে, তার পরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে গাছেরাও মানুষের মতোই একই আচরণ করে, একই বিহেভিয়ার করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস, যদিও গাছেরা পশুদের তুলনায় একটু বেশি সময় নেয় রেসপন্স করতে। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরা উত্তেজনায় সাড়া দেয়। কি উত্তেজনা? আলো, ঠান্ডা, লাইট, মানে আলো, ঠান্ডা, তাপ এবং আওয়াজ, নয়েজ, গণ্ডগোলের উত্তেজনায় সাড়া দেয়, বা এইগুলো অনুভব করলে গাছেরাও কিন্তু সাড়া দেয়। অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, এছাড়াও বাহ্যিক উদ্দীপনার দ্বারাও সাড়া দেয়। জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক যেন মানুষের মতোই। বাই ইনজেক্টিং পয়জন into a living plant both so that they react in the same manner as we do. গাছের মধ্যে, জীবন্ত গাছের মধ্যে পয়জন প্রবেশ করিয়ে ইনজেকশন করে দেখিয়েছিলেন যে তারা অর্থাৎ গাছেরাও মানুষের মতো, আমরা যেভাবে বিহেভিয়ার করি বিষ খেলে, বা আমাদের মধ্যে ইনজেকশন, যদি বিষের ইনজেকশন করে পয়জন বলা হয়, তাহলে আমরা যেরকম বিহেভিয়ার করি, আচরণ করি, সেই একই রকম আচরণ করে কিন্তু গাছেরাও। এটাও কিন্তু তিনি দেখিয়েছিলেন। সায়েন্টিফিক রিসার্চ অন electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ
তড়িৎচুম্বকীয় তরঙ্গের ওপর যে রিসার্চ, বৈজ্ঞানিক রিসার্চ শুরু করেছিলেন জেসি বোস ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। এবং ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি তিনি পেটেন্ট পেয়েছিলেন তারহীন টেলিগ্রাফ ইনভেনশন বা তৈরি করার জন্য। অর্থাৎ ওটা থেকেই তিনি তারহীন অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভসের রিসার্চের যে একটু দেখানো মানে ডেমনস্ট্রেশন দেখেছিল জেসি বোস, সেই ডেমনস্ট্রেশন বা প্রদর্শনকে কাজে লাগিয়ে তিনি কি তৈরি করেছিলেন, ওয়্যারলেস টেলিগ্রাফি। এর জন্য তিনি কিছুটা হলে সুযোগ সুবিধা পেয়েছিলেন ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি। কার দ্বারা সুযোগ সুবিধা পেয়েছিলেন? পাবলিকলি যে ডেমনস্ট্রেশন দেখিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও ট্রাভেল করতে পারে, সেই জিনিসটাকে কাজে লাগিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটাকে কাজে লাগিয়ে তিনি ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কার করেছিলেন। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং উইথ দ্য সেম লাইন্স হ্যাপেন্ড সাচ আর্লিয়ার। কিন্তু আমরা মনে রাখি, এখনও অবশ্যই মনে রাখবো যে বোসের প্রকাশ্যে যে ডেমনস্ট্রেশন বা প্রদর্শন কলকাতায় একই জিনিসের উপরে, এটা কিন্তু আরও অনেক আগে ঘটেছিল। অর্থাৎ ওয়্যারলেস টেলিগ্রাফি আবিষ্কারের অনেক আগে কিন্তু বোস সবার সামনে প্রকাশ্যে এই ডেমনস্ট্রেশনটা দেখিয়েছিলেন যে কিভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাজ করে। ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশন, তিনি ব্যবসায়ী লাভের পরিবর্তে লুকিং ফর, অর্থাৎ হয়তো অনেকেই ভাববো যে এই কাজটা করে অনেক ব্যবসায়ী মুনাফা লুটা যাবে, তো এটার পরিবর্তে ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, ব্যবসায়ী লাভের পরিবর্তে তিনি কি করেছিলেন, ফর হিজ ইনভেনশন, তার আবিষ্কারটা কাজে লেগে যে ব্যবসায়িক একটু লাভ করব, এটার পরিবর্তে তিনি কি করেছিলেন, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালো আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। তিনি তার ইনভেনশনটাকে পাবলিক প্রকাশ্যে করেছিলেন যাতে অন্যরা এটাকে কাজে লাগিয়ে ওই একই বিষয়ে বা ওই একই জিনিসটাকে কাজে লাগিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে কাজে লাগিয়ে আরও অনেক কিছু আবিষ্কার করতে পারে বা রিসার্চ করতে পারে ওই বিষয়টিকে নিয়ে। তার জন্য তিনি এই ইনভেনশনটাকে সবার সামনে পাবলিক প্রকাশ্যে করেছিলেন। হাওয়েভার, যাই হোক, বোস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ বিন নাও বিন রি-ইভ্যালুয়েটেড। যাই হোক, ইতিহাসে বোসের জায়গাটা পুনর্মূল্যায়ন করা হয়েছে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি when he was awarded knighthood by the British government in 1917. এই ভারতের এই বিখ্যাত সায়েন্টিস্ট সায়েন্টিস্টকে গর্বের মুকুট পরানো হয়েছিল যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল নাইটহুড উপাধি দিয়ে বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। 1917 সালে যখন ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন, তখন এই ভারতীয় বিখ্যাত সায়েন্টিস্ট তিনি গর্বের মুকুট পরেছিলেন, অর্থাৎ ভারতের গর্ব হিসাবে কাজ করেছিলেন। তিনি ভারতীয় একজন যে গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট সেটা প্রমাণ করেছিলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইট উপাধিতে ভূষিত করতেন। হি ওয়াজ অলসো কনফার্ড many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. এছাড়াও তিনি আরও উপাধি পেয়েছিলেন, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটসেট্রা। নিডলেস টু সে, বলা বাহুল্য যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশে বা আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করা গ্রেটেস্ট সায়েন্টিস্টগুলোর মধ্যে অন্যতম বা একজন। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journal. J.C. Bose অনেক বই লেখেন এবং রিসার্চ পেপার প্রকাশিত করেন ইন এ লিডিং সায়েন্স জার্নাল, অর্থাৎ সায়েন্স জার্নালটিকে পরিচালিত করার জন্য তিনি বিভিন্ন বই লেখালেখি করেন, এছাড়াও রিসার্চ পেপার পাবলিশ করেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার কিছু উল্লেখযোগ্য বিখ্যাত বইগুলির মধ্যে হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটি লিখেছিলেন 1902 সালে। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস যেটি লিখেছিলেন 1926 সালে। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস
1928, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস যেটি লিখেছিলেন 1928 সালে, এটসেট্রা ইত্যাদি তিনি এই বইগুলো লেখালেখি করেন। ইন 1896 1896 খ্রিস্টাব্দে বোস রোট নিরুদ্দেশের খোঁজে রচনা করেন, লিখেছিলেন এ সায়েন্স ফিকশন, এটি একটি কল্প বিজ্ঞান। ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা। প্রকৃতপক্ষে তিনি ছিলেন সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের প্রথম লেখক বা রাইটার, বাংলার প্রথম লেখক বা রাইটার সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের। ইন নভেম্বর 1917 1917 সালে নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন তৈরি করেন, ফাউন্ড করেন, স্থাপিত করেন অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটাতে তার নিজের বাড়িতে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউটকে তিনি দান করেন টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে বা জাতিকে, ফর রিসার্চ অন সায়েন্সের উপর রিসার্চ করার জন্য। তিনি যে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, সেই বোস ইনস্টিটিউটটা জাতিকে বা জনগণকে দান করেছিলেন বিভিন্ন বিষয়ে, সায়েন্সের বিভিন্ন বিষয়ে রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট ওয়ান 23 নভেম্বর 1937। এই বিখ্যাত ভারতীয় সায়েন্টিস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1937 খ্রিস্টাব্দে 23 নভেম্বর। তাহলে আমরা এই টপিকটা পড়ে জেসি বোসের মন সম্পর্কে বা জেসি বোসের কন্ট্রিবিউশন, অবদান সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। তিনি কি করেছিলেন, কি লেখালেখি করেছিলেন, কোথায় কি করেছিলেন, সব কিছু সম্পর্কে জানলাম। তার মাইন্ডটা কত বিউটিফুল সেটাই কিন্তু এখানে দেখানো হলো। সুতরাং আমরা টপিকটা শেষ করার পর, গল্পটা শেষ করার পর আমরা বুঝতে পারলাম দ্য টাইটেল জেসি বোস আ বিউটিফুল মাইন্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড জাস্টিফাইড। যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমাদের উপকারে লাগে। আর অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি তোমরা না সাবস্ক্রাইব করো হয়তো আমার মধ্যে ভিডিও তৈরির যে আগ্রহ সেটা কমে যাবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার ভিডিও তৈরির আগ্রহটাকে বাড়িয়ে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস আ লট ফর ওয়াচিং।